হ্যালো, আজকে মাত্র একটা ভিডিওতে তোমাদেরকে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের পুরো ফার্স্ট চ্যাপ্টারের সাজেশন থেকে শুরু করে টপিক ক্লিয়ার করে দিব, যেগুলো ক্লিয়ার করলেই তোমার পরীক্ষার সৃজনশীল এবং এমসিকিউ পুরোপুরি কমন পড়বে। চলো শুরু করি। আমাদের টপিকের মধ্যে আমি যদি আজকের চ্যাপ্টারের ব্রেকডাউন করি, এখানে 1 2 3 4 5 6টা টপিক আমার মেইন। আমার বইয়ের একদম প্রথমে লেখা থাকে না যে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি শিখবো, এইটারই একটা সামারি আমার এখানে। এখন কথা হচ্ছে, আপু এই স্টারগুলো দিয়ে কি বোঝাচ্ছে? স্টারগুলো মানে হচ্ছে ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য থেকে তোমার ক এবং খ মার্কের প্রশ্ন কীরকম আসতে পারে। ব্যবস্থাপনার উৎপত্তি বা ক্রমবিকাশ থেকে তোমার কখনোই কোনো রিটেন প্রশ্ন আসে না, এখান থেকে তোমার ডিরেক্ট এমসিকিউ আসে। ঠিক সেমভাবে তোমার ব্যবস্থাপনার উপকরণ কার্যাবলী থেকে কিন্তু আমার খ আর গ এর বেশি প্রশ্ন আসে। তাহলে আপু গ আর ঘ এর প্রশ্নগুলো কোত্থেকে আসে? সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যবস্থাপনার বিভিন্ন স্তর, এই টপিকটা থেকে কিন্তু আমার গ এবং ঘ এর জন্য সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এরপরে যদি যাই, তোমাদের জন্য একটা সাজেশন থাকে না যে আপু অনেকগুলা প্রশ্ন, এতগুলা প্রশ্ন কিভাবে পড়বো, কিভাবে শেষ করব। এইটার জন্য আমি যেটা করেছি, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক তোমাদেরকে 10টা করে প্রশ্ন দিয়েছি। যেই 10টা প্রশ্ন এখন পর্যন্ত টেস্ট পরীক্ষা, কলেজের পরীক্ষা, বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসে, সেই কোয়েশ্চেনগুলো তোমাদের এখানে দেওয়া। আশা করি এই কোয়েশ্চেনগুলো, এই 10টা এবং এই 10টা টোটাল 20টা কোয়েশ্চেন ক্লিয়ার করলেই তোমার রিটেনের জন্য ক এবং খ একদমই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। গ এবং ঘ প্রশ্নের জন্য তোমাদের এই 3টা টপিকই কিন্তু যথেষ্ট। এরপরে আসি যে টপিকটা একটু আমরা এখন এক্সপ্লেনেশনে যাব, যে তোমার পরীক্ষার আগের রাতে এক নাগাড়ে কিভাবে রিভিশন দিতে পারবে, সেইটাই আমরা একদম ইন শর্টের ডিটেলস এখানে পড়ে ফেলবো। প্রথমে আসি, ব্যবস্থাপনা কি? আমরা আমাদের জীবনের একদম জন্ম থেকে শুরু করে, জন্ম না বেসিক্যালি জন্মের পর তো আমাদের তেমন বিবেক বুদ্ধি তেমন থাকে না, যখন থেকে আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করি ঠিক তখন থেকে আমার কিন্তু ম্যানেজমেন্ট জিনিসটার সাথে পরিচয় হয়। আমি সবার প্রথম স্কুলে যাওয়া শুরু করি, কখন আমি স্কুলে যাব, কখন আমি স্কুল থেকে ফিরে গোসল করব, খাবো, ঘুমাবো, হোমওয়ার্ক করব, আমার খেলাধুলা করব, সব কিছুর একটা প্ল্যানিং কিন্তু আমার আগে থেকেই করা হয়। হ্যাঁ, এবং এটা আমাদের জীবনের প্রত্যেকটা অংশে, সেটা আমি বাসায় থাকি, সেটা আমি বাইরে থাকি, সেটা আমি চাকরি করি, আমার জীবনের যতদিন একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমি বেঁচে আছি, প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমাদের একটা না একটা প্ল্যানিং থাকে যে আমি এখন এটা কেন করছি, আমি এটার পরে কি কাজ করব, আমি কালকে কি করব। এই সমস্ত প্ল্যানিংগুলাই কিন্তু আমরা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলি। আমাদের জীবনে রিসোর্স বা সম্পদ জিনিসটা খুবই সীমিত। হ্যাঁ, আমাদের যদি আমি বলি যে রিসোর্স জিনিসটা অনেক বেশি সীমিত, কিন্তু আমার চাহিদা অনেক বেশি না? আমার চাহিদা অনেক বেশি। আমার জীবনে চাহিদা কোনো শেষ নাই। আজকে আমার গাড়ি প্রয়োজন, আজকে গাড়ি পেয়ে গেলে পরের দিন আমার একটা বাড়ি প্রয়োজন, পরের দিন বাড়ি পেয়ে গেলে আমার একটা দেশ প্রয়োজন। মানে আমাদের চাহিদা একটার পর একটা থাকে, একটা বার থাকেই। তো আমাদের সীমিত সম্পদ নিয়ে সবচেয়ে বেশি পরিমাণে কিভাবে আমি চাহিদা পূরণ করব, এটাই কিন্তু আমার ব্যবস্থাপনা। প্রত্যেকটা ব্যবস্থাপনার একটা টার্গেট থাকে। হ্যাঁ, যেই টার্গেটটা হচ্ছে আমার পূরণ করতে হয়, যেটা নাকি আমার চাহিদা, যেটাকে আমরা আমাদের চাহিদা বলে বিবেচনা করতে পারি। সেই চাহিদা পূরণ করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়, কিছু মানুষ প্রয়োজন হয়, সেই মানুষ চাহিদা পূরণ করার জন্য কিছু সম্পদ প্রয়োজন হয়। সেটার জন্য আমরা এই কনসেপ্টটা পড়ি, সেটা হচ্ছে আমার 6M সামনে আসতেছে। আমরা সামনে 6M কি এই জিনিসটা পড়বো। এবং পরবর্তী স্টেপ হচ্ছে আমরা কতগুলো ধারাবাহিক কাজ করি, একটার পর একটা। আমার সবসময় প্ল্যান সাজানো থাকে, আমি আজকে সকালে ঘুম থেকে উঠে কী করব, কখন ঘুম থেকে উঠবো, তারপরে কি করব, তারপর আমি স্কুলে যাব, স্কুল থেকে এসে কি করব, কখন হোমওয়ার্ক করব, কখন আমি প্রাইভেট পড়তে যাব, কখন খেলাধুলা করতে যাব, কখন আমি একটু গেমস খেলবো, কখন আমি রাতে ঘুমাতে যাব। আমার একটা স্টেপ বাই স্টেপ
অলওয়েজ একটা ধারাবাহিক কাজ থাকে। ধরো আমি সকালবেলা 10টা বাজে গেলাম, কলেজে গেলাম, আমি বিকাল 4টা বাজে আসলাম, তারপর আমার প্ল্যান হচ্ছে আমি রাত 9টা বাজে ঘুমাতে যাব। এই যে রাত বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত টাইম, এই টাইমে তুমি কী করবা? কিছু না, শুয়ে আসি আপু, শুয়ে হচ্ছে রিলস দেখতেছি। এটাও কিন্তু তোমার একটা প্ল্যানিংয়ের মধ্যেই পড়তেছে যে আমার কিছু করার নাই, আমার একটা রিল্যাক্সেশন দরকার, তো আমি এখন একটু শুয়ে রিলস দেখি। ঠিক আছে? এবং এই ধারাবাহিক কাজগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের লক্ষ্যটা অর্জন করার চেষ্টা করি। আমাদের চাহিদাটা, এত আনলিমিটেড চাহিদা আমি কত বেশি পূরণ করতে পারবো সেটাই চেষ্টা করি। এই যে এখন আসে আমার 6M, আমি তো আমার চাহিদা পূরণ করব। চাহিদা পূরণ করার জন্য তো আমার কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন, যেটার মাধ্যমে আমি আমার চাহিদা পূরণ করব। এইটাকে বলা হয় 6M। 6M কেন বলা হয়? আমার 6M হচ্ছে মানি, মেশিন, মার্কেট, মেথড, মেন, ম্যাটেরিয়ালস। এটার মধ্যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেন। কেন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট মেন? আপনার কাছে যতই টাকা থাকুক, আপনার কাছে যতই সম্পদ থাকুক, আপনার বাজারে যত বেশি চাহিদা থাকুক, আপনার মানুষ ছাড়া বাকি যে 5টা উপকরণ, এই উপকরণকে আপনি কাজে লাগাতে পারবেন না। এবং প্রত্যেকটা চাহিদা পূরণ করার জন্য আমার প্রথমে মানুষ দরকার। সেই মানুষের মাধ্যমে আমরা আমাদের মার্কেটে যেই চাহিদা আছে সেই চাহিদাগুলো পূরণ করার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালস আছে সেটা একটা ফিক্সড মেথড অনুযায়ী মেশিনের মাধ্যমে প্রসেস করে একটা প্রোডাক্ট উৎপাদন করি, যেটার মাধ্যমে আমরা টাকা ইনকাম করি বা মানি ইনকাম করি। এটা মনে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি আমি বলি। আমার একজন মানুষ আছে যারা আমাদের ম্যাটেরিয়ালসগুলা একটা ফিক্সড মেথডের মাধ্যমে মেশিনে দিয়ে একটা প্রোডাক্ট উৎপাদন করে, সেই প্রোডাক্টটা আমার মার্কেটে সেল করে এবং এর মাধ্যমে আমাদের মানি ইনকাম হয়। এটা হচ্ছে আমার 6M। এরপরে যাই যেটা আমার ব্যবস্থাপনা চক্র, যেটা আমরা এই পুরো ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের বইয়ের এক একটা চ্যাপ্টারে ডিটেলস পড়বো। বাট এখানে আমাদের একটু আগে রিভিউতে জানতে হবে যে ব্যবস্থাপনা চক্রটা কি। ব্যবস্থাপনা চক্র থেকে কিন্তু তোমাদের খ নম্বরে অনেক বেশি প্রশ্ন আসে যে ব্যবস্থাপনা চক্রটা কি, ব্যবস্থাপনা চক্রের স্তরগুলা কি, ব্যবস্থাপনা চক্রের ধাপগুলা কি, একই জিনিস। তো এই জিনিসটা প্রথমে আমি দেখি। সবার প্রথমে আমার থাকে পরিকল্পনা। আপু আমি সামনে এইচএসসি পরীক্ষা দিব, এইচএসসি পরীক্ষায় আমাকে A+ পেতে হবে। এই A+ পাওয়াটা হচ্ছে আমার পরিকল্পনা। আমার যে কোনো ধরনের কাজের পূর্বে কিন্তু আমার পরিকল্পনা করাটা অনেক বেশি জরুরি। পরিকল্পনার পরে দেখব আমার কাছে কি কি আছে। হ্যাঁ, আমার কাছে কি কি রিসোর্স আছে। আমি কলেজে যাই, আমার কাছে অনেকগুলো বই আছে, আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দেই, সেটা কলেজে হোক সেটা প্রাইভেটে হোক, বিভিন্ন জায়গায় পড়াশোনা করি, অনলাইনে পড়াশোনা করি। ঠিক আছে? দেখেন এক একটা রিসোর্স, এই রিসোর্সগুলোকে আমরা একটা আরেকটার সাথে কানেক্ট করি। সংগঠনে যেটা করা হয়, আমার যে ম্যান পাওয়ার আছে সেটার সাথে আমার যে রিসোর্স আছে, ম্যাটেরিয়াল যে রিসোর্স আছে সেটাকে আমি কানেক্ট করি। কানেক্ট কেন করি? আমার কতটুকু পরিমাণে রিসোর্স আমি ম্যান পাওয়ার দিয়ে কাজে লাগাতে পারবো সেই জিনিসটা দেখি। এখন আমার ম্যান পাওয়ার প্রয়োজন 20 জন, কোনো একটা প্রতিষ্ঠানে কলেজের টিচার প্রয়োজন 20 জন, কিন্তু আমার দেখা গেল এই সমস্ত কিছু কানেক্ট করে আমার কলেজে কয়জন প্রয়োজন, অনলাইনে পড়ানোর জন্য কয়জন প্রয়োজন, পরীক্ষা নেওয়ার জন্য কয়জন প্রয়োজন, দেখলাম আমার কলেজে টিচার আছে মাত্র 15 জন, আমার 5 জন কিন্তু এখনও শর্টেজ। এই 5 জনকে আমি বাইরে থেকে হায়ার করে আনবো, আমার প্রতিষ্ঠানে আমার আন্ডারে কাজ করবে। এই কাজটা হচ্ছে আমার কর্মী সংস্থান।
এখন আমার 20 জন মানুষ হয়ে গেল, আমি বাইরে থেকে 5 জন নিয়ে আসলাম, আমার কাছে 15 জন আছে, টোটাল মিলে আমার 20 জন হয়ে গেল। এই 20 জনকে আমার কাজ বোঝাতে হবে না যে আমি তোমার থেকে কি চাই, কলেজ কিভাবে চালাতে হবে, 1 বছর ধরে আমার পরিকল্পনাটা কি, কতজন স্টুডেন্টকে আমরা পড়াবো, তাদেরকে কি কি ধরনের শিক্ষা দিব, কি কি অ্যাক্টিভিটিস থাকবে পড়াশোনার পাশাপাশি, সমস্ত কিছু আমার কিন্তু এই 20 জন কর্মী বা কলেজের টিচারকে বোঝাতে হবে। সেই নেতৃত্ব দানের আবার 3টা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে বছরের প্রথম দিন আমি ওকে নির্দেশনা দিচ্ছি যে দেখো এই পুরা বছর আমরা টোটাল 12,000 স্টুডেন্টকে পড়াবো, ওদের 2বার পরীক্ষা হবে, একটা হাফ সেমিস্টার পরীক্ষা হবে, একটা ফাইনাল পরীক্ষা হবে। ফার্স্ট ইয়ারের হাফ সেমিস্টার পরীক্ষা কবে হবে, এটার কুইজ পরীক্ষা কবে হবে, রোজার বন্ধ কবে হবে, কোরবানির বন্ধ কবে হবে, সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, সমস্ত কিছু নির্দেশনা ওদেরকে দিলাম। কী কী অ্যাক্টিভিটিস হবে, ওদেরকে কিভাবে পড়াতে হবে, কিভাবে পরীক্ষা নিতে হবে, সমস্ত কিছু নির্দেশনা দিলাম। এখন প্রত্যেক দিন যদি একটা টিচার একটা ক্লাসে গিয়ে প্রত্যেকদিন একই স্টুডেন্টের চেহারা দেখে তার বিরক্ত লেগে যাবে না যে আরে এই স্টুডেন্টগুলোকে তো ডেইলি দেখে আমার ভাল লাগে না, এখন আমার নতুন কাউকে প্রয়োজন। তখন কি হবে, তার মধ্যে একটা একঘেয়েমি চলে আসবে, তার আস্তে আস্তে কাজ করার মোটিভেশনটা কমে যাবে। তো এই কর্মীদেরকে কিন্তু আমার অলওয়েজ মোটিভেটেড রাখতে হবে। বিভিন্নভাবে আমরা মোটিভেট রাখতে পারি। তাকে আমরা সবার সামনে প্রশংসা করলে সে অনেক খুশি হয়ে যাবে, তার মনে হবে যে আচ্ছা আজকে এই কাজটা করে আমি অনেক প্রশংসা পাইছি, আমি এই নেক্সট বার থেকে আরও ভালোভাবে করব। তার বেতন বাড়ানো যেতে পারে। তাকে ধরো 2 দিন এক্সট্রা ছুটি দিলাম যে আপনি এই রোজার পুরো মাসটা হচ্ছে অনেক কষ্ট করছেন, জান আপনার জন্য 2 দিন এক্সট্রা ছুটি, ঠিক আছে। এই যে তাকে বিভিন্ন ধরনের এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু তাকে অলওয়েজ পুরো হোল ইয়ার ধরে মোটিভেটেড রাখা যায়। তারপর আসে আমার সমন্বয় সাধন। আমার যে প্ল্যান ছিল 1 বছর আগে, জানুয়ারির একদম 1 তারিখে একটা প্ল্যান ছিল ডিসেম্বর 31 পর্যন্ত। এই পুরা বছরের প্ল্যানটা ঠিক মতো আগাচ্ছে কিনা, ঠিক টাইমে আমার হাফ ইয়ারলি পরীক্ষা হচ্ছে কিনা, ঠিক টাইমে আমার ফাইনাল পরীক্ষা হচ্ছে কিনা, ঠিক টাইমে আমার ভ্যাকেশনসগুলো হচ্ছে কিনা, টিচাররা পরীক্ষা নিচ্ছে, পরীক্ষার খাতাগুলো ঠিক টাইমে ফেরত দিচ্ছে কিনা, এই সমস্ত তদারকি করার যে কানেকশনটা ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে আমার সমন্বয় সাধন। তারপর আসে আমার লাস্ট স্টেপ হচ্ছে নিয়ন্ত্রণ। ধরেন আমার এটা জানুয়ারি মাস, এটা জুন মাস, হ্যাঁ, তো জুন মাসে আমার ইউজুয়ালি যেটা হয় হাফ ইয়ারলি এক্সাম থাকে। হাফ ইয়ারলি এক্সাম থাকে, তো স্বাভাবিকভাবেই আমার হাফ ইয়ারলি এক্সামের আগে হাফ ইয়ারলি সিলেবাস শেষ করা উচিত। তো আমি কি করব, মার্চ মাসে গিয়ে একটা চেক করব যে সবার একটা কুইজ পরীক্ষা নিব, তোমাদের এই সিলেবাস শেষ হয়েছে কিনা। যদি দেখি যে শেষ হয় নাই, তখন আমাকে কারণ খুঁজে বের করতে হবে যে কেন শেষ হয় নাই। আমার তো এটা জুন মাসের আগে শেষ হওয়ার কথা, এবং এই 2টা চ্যাপ্টার আমার প্রথম মিড পরীক্ষা বা কুইজ পরীক্ষা বা সিটি পরীক্ষা আমরা যেটাকে বলি সেটার আগে শেষ হওয়ার কথা। কেন শেষ হয় না, এটার রিজনটা খুঁজে বের করতে হবে, এবং এই অনুযায়ী আমার প্ল্যানটা রিমডিফাই করতে হবে যে আচ্ছা ফার্স্ট মিডে হয়তো বা তোমার একটা চ্যাপ্টার মিস গেছে, সেকেন্ড মিডে ওই চ্যাপ্টার সহ অ্যাড করে টোটাল 3টা চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে, যাতে তোমার প্ল্যানটা ওই যে প্ল্যান জুন মাসে তোমার হাফ ইয়ারলি পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে হবে, এই প্ল্যানটা যেন অলওয়েজ কারেক্ট থাকে। এটা হচ্ছে আমার নিয়ন্ত্রণ, যে আমি যে পরিকল্পনাটা করেছিলাম সেই পরিকল্পনাটা প্রত্যেকটা সময় চেক করে যাই যে আমার কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, বা আমি আমার পরিকল্পনা অনুযায়ী কতটুকু অ্যাচিভ করতে পারছি। এবং দ্য লাস্ট টপিক যেটা আমার এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, সেটা হচ্ছে ব্যবস্থাপনার স্তর। বইয়ে দেখবেন একটা সুন্দর করে একটা পিরামিড আঁকা, এরকম একটা পিরামিড, যদিও আমার পিরামিডটা দেখতে মনে হচ্ছে একটা পিৎজার স্লাইস, বাট এই পিরামিডের উপরের স্তর এইটা, মধ্যস্তর এইটা, নিম্ন স্তর এইটা। এখন কথা হচ্ছে আপন স্তর কি, একটা কোম্পানিতে স্তর কিভাবে থাকে বা একটা প্রতিষ্ঠানের স্তর কিভাবে থাকে। একটা কোম্পানি দিয়ে বুঝাই, একটা কোম্পানিতে আপনার একজন চেয়ারম্যান থাকে, একদম আমরা বলি না সিইও, সিএফও, এই যে এগুলা বলি না, সিইও সিএফও বলি, চেয়ারম্যান বলি,
এমডি মানে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, ঠিক আছে, বা আমরা যদি বলি বাংলায় মহাব্যবস্থাপক বা মহাপরিচালক। এই কয়টা মানুষের কাজ হচ্ছে একটা কোম্পানির প্রপার প্ল্যানিং করা, যে আমার কোম্পানিতে এতগুলো ডিপার্টমেন্ট আছে, আমার এই কোম্পানিতে এতগুলো রিসোর্স আছে, আমার মার্কেটে এই প্রোডাক্টের অনেক চাহিদা আছে, তো আমি চাই আমার বছর শেষে 50 লাখ টাকার সেল হবে। কিভাবে হবে, কিভাবে রুলস রেগুলেশনস হবে, কিভাবে চলবে, কত দিনে কতটুকু প্রোডাকশন হবে, কতটুকু সেল করব, কত টাকায় সেল করব, এই সমস্ত যে নিয়ম নীতির যে ডিসিশনসগুলা, সেই ডিসিশনসগুলা নেয় এই উচ্চ স্তরের ব্যবস্থাপক। তো উচ্চ স্তরের ব্যবস্থাপকের মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে আমার সিদ্ধান্ত গ্রহণ, ঠিক আছে। এরপর আসে আমার মধ্যস্তরের ব্যবস্থাপক। মধ্যস্তরের ব্যবস্থাপক হচ্ছে এই উচ্চ স্তরের ব্যবস্থাপক যে সিদ্ধান্তগুলো দিছে, এই সিদ্ধান্তগুলার কাজ করবে হচ্ছে নিম্ন স্তর। এই দুইজনের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করতে হবে না? এই দুইজনের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করা, বা এটাকে আরেকটা ভাষায় বলা হয় কোঅর্ডিনেট করা বা সমন্বয় সাধন করা, ঠিক আছে। যেমন ধরেন একটা কোম্পানি, ধরেন প্রাণ, স্কয়ার, বেক্সিমকো, ঠিক আছে, এগুলার হেডকোয়ার্টার বা সিইও সিএফও যারা আছে, তাদের মেইন যারা আছে তারা কোথায় বসে? ঢাকার মেইন হেডকোয়ার্টারে বসে, মেইন হেড অফিসে বসে। এখন একটা মানুষের দ্বারা পঞ্চগড়ে কি হচ্ছে, রংপুরে কি হচ্ছে, কক্সবাজার কতটুকু সেল হচ্ছে, তারপরে আমার বান্দরবান কি হচ্ছে, কোন জায়গার মানুষের প্রোডাক্ট, কোন ধরনের প্রোডাক্টের চাহিদা বেশি, কে লিচি ড্রিঙ্ক বেশি পছন্দ করে, কোন জায়গার মানুষ ম্যাঙ্গো ড্রিঙ্ক বেশি পছন্দ করে, এই সমস্ত কিছু এই ঢাকা শহরে বসে কিন্তু একসাথে ম্যানেজ করা পসিবল না। তো সে কি করলো? প্রত্যেকটা বিভাগে, ঢাকা, চিটাগাং, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা, কুমিল্লা, সব জায়গাগুলায় আলাদা আলাদা হেড বানাই দিল, যে ঢাকা বিভাগের হেড এই একজন, কুমিল্লা বিভাগে কুমিল্লার হেড হচ্ছে গিয়ে মিস্টার ওয়াই, তারপর সিলেটের হেড মিস্টার জেড, এরকম প্রত্যেকটা এরিয়া ভিত্তিক একটা হেড বানাই দিল। এই হেডের কাজ কি? ঢাকা শহরের বা ঢাকা বিভাগের যে হেড মিস্টার এক্স, সে ঢাকা শহরের প্রত্যেকটা কর্মীকে তদারকি করে, তাদের মধ্যে কোঅর্ডিনেশন করে, তাদের জন্য প্ল্যানিং করে, তাদের সাথে কাজ করে, এবং আলাদা একটা রিপোর্ট ঢাকা ডিপার্টমেন্টের বা ঢাকা বিভাগের রিপোর্ট আলাদা জমা দেয়। সেইমভাবে প্রত্যেকটা বিভাগের ক্ষেত্রে আপনার আলাদা জমা দেয়। এদেরকে আমরা বলি মূলত এরিয়া ম্যানেজার। বইয়ে দেখবেন এই লাইনসগুলো বা এই উদাহরণগুলো আছে। এরিয়া ম্যানেজার, ঢাকা একটা এরিয়া, এই এরিয়ার ম্যানেজার, তার কাজ কি? এই যে সিইও সিএফও, এটার সাথে যারা একদম নিম্ন স্তরে কাজ করে, নিম্ন স্তরে কারা কাজ করে? সুপারভাইজাররা কাজ করে। নিম্ন স্তরে কারা কাজ করে? ফোরম্যানরা কাজ করে, সেলসম্যানরা কাজ করে, যারা ডিরেক্টলি আপনার কনজিউমারের সাথে বা কাস্টমারের সাথে আপনার ডিরেক্টলি ইন্টারাক্ট করে। তো তাদেরকে কোঅর্ডিনেট করা, কার কোথায় কতটুকু সেল হচ্ছে, কার সেলস টার্গেট কত, কিভাবে মার্কেটিং হচ্ছে, কিভাবে আমি কাস্টমার পর্যন্ত পৌঁছাবো, এই সমস্ত কানেকশনগুলো করে হচ্ছে আমার মধ্যস্তরের ব্যবস্থাপক। অর্থাৎ মধ্যস্তরের ব্যবস্থাপকের কাজ হচ্ছে কোঅর্ডিনেশন করা, এবং নিম্ন স্তরের ব্যবস্থাপকের কাজ হচ্ছে বাস্তবায়ন করা। যেহেতু তারা সরাসরি কাস্টমারের সাথে ইন্টারেক্ট করে কাজ করে, তারা হচ্ছে এই তাদের সিদ্ধান্ত বা প্ল্যানিংটাকে ফিল্ড লেভেলে বা বাস্তবিক লেভেলে বাস্তবায়ন করে। তো এইটাই আমাদের আজকের টপিক। বাট এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা ছিল আমাদের টোটাল চ্যাপ্টারের কনসেপ্ট। এখন আমি আলাদা করে কোয়েশ্চেন দুইটা কেন দিছি, এই কোয়েশ্চেন দুইটা তোমাদের পরীক্ষার জন্য আমি যদি 100টা স্টারও দেই, এই 100টা স্টারও কম। এই দুইটা কোয়েশ্চেনের কনসেপ্ট আলাদা। এই দুটো কোয়েশ্চেনের কনসেপ্টটা এখন আমি একটু বুঝাই দিই। ব্যবস্থাপনা কি একটা পেশা? এই কোয়েশ্চেনটা খ নম্বরের জন্য অনেক আসে। এই কোয়েশ্চেনটার অ্যান্সার এরকমভাবে হবে, ব্যবস্থাপনা সার্বিকভাবে একটি পেশা নয়। কেন একটি পেশা নয়? এখন কোয়েশ্চেন হচ্ছে, আপু
আমরা একটা কোম্পানিতে দেখি ম্যানেজার থাকে, ম্যানেজার মানে তো ব্যবস্থাপক, তাহলে এটা কি একটা পেশা না? ম্যানেজমেন্টের কাজ করে, তাহলে এটা পেশা না? আচ্ছা, ব্যবস্থাপনা বা একটা প্রকৃত ম্যানেজমেন্ট বা ম্যানেজার হওয়ার জন্য বা একটা কোনো জব বা পেশাকে পেশা হিসেবে ক্লাসিফিকেশন করার জন্য কিছু শর্ত থাকে। তো শর্তটা কি? তাকে ওই বিষয়টায় অনেক বেশি স্কিলড হতে হবে। তুমি একটা বাসা বাড়ির কাজকর্ম ম্যানেজ করো মানে তুমি একটা অফিসের মার্কেটিং ডিপার্টমেন্ট ম্যানেজ করতে পারবে, এটা কিন্তু না। তোমাকে মার্কেটিং ডিপার্টমেন্টটা একদম এক্সপার্ট হতে হবে, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে, যারা মার্কেটিং নিয়ে কাজ করে এরকম একটা সংস্থার থেকে তোমাকে একটা সার্টিফিকেট নিতে হবে যে তুমি মার্কেটিং পারো, তুমি 70 থেকে 80% মার্কেটিং পারো, এই জিনিসটা তোমার একটা সার্টিফিকেশন নিতে হবে। এবং ওদের যে নিয়মকানুন, মার্কেটিং করার যে নিয়মকানুনগুলো, সেই নিয়মকানুনগুলো তোমাকে অবশ্যই মেনে চলতে হবে। এই শর্তগুলো যদি তোমার একটা ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট রোলের জন্য মেনে নেওয়া হয়, তখন সে একটা পেশা। একটা কোম্পানির একটা ম্যানেজার কিন্তু এমনি এমনি একজন ম্যানেজার হয় না, তাকে অনেক স্কিল অর্জন করতে 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 একটা ম্যানেজার লেভেলে যায়, যেখানে গিয়ে তাকে কোম্পানি একটা স্বীকৃতি দেয় যে তুমি ম্যানেজার হওয়ার জন্য সুইটেবল। ঠিক আছে? তো তখন কিন্তু গিয়ে সেটা একটা পেশা হয়ে যায়। কিন্তু আমি বাসা বাড়ি সামলাই, আমি স্কুল কলেজ যাই, আমি নিজের জীবন সামলাই, এর জন্য আমি একজন ম্যানেজার, এটা কিন্তু হচ্ছে না। তো আমার এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে, ব্যবস্থাপনা পুরোপুরিভাবে একটা পেশা না। কোন কোন ক্ষেত্রে পেশা, এটার হচ্ছে টপিকগুলো আমরা পরীক্ষার খাতায় লিখে দিব। দ্বিতীয় প্রশ্ন, ব্যবস্থাপনার সার্বজনীনতা। সার্বজনীনতা মানে হচ্ছে সকল ক্ষেত্রে প্রযোজ্য। সকল ক্ষেত্রে প্রযোজ্য। আমার জীবনে একদম শুরুতে বললাম না যে আমার জীবনে যতদিন ধরে আমার বিবেক বুদ্ধি হচ্ছে তখন থেকে শুরু করে আমার জীবনে শেষ অবধি পর্যন্ত আমরা আমাদের জীবনের শিক্ষাক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, আমাদের পার্সোনাল লাইফ, আমরা যেখানেই যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবস্থাপনাকে আঁকড়ে ধরি। আমরা কখন কি করব সমস্ত কিছু একটা প্ল্যান আর একটা নির্দিষ্ট ধাপ অনুযায়ী মেনে চলি। অর্থাৎ আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেখানেই যাই সেখানেই কিন্তু আমার ব্যবস্থাপনাকে প্রয়োজন হচ্ছে। এই কারণে এটাকে আমার বলা হয় ব্যবস্থাপনার সার্বজনীনতা, অর্থাৎ আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যবস্থাপনা প্রয়োজন। তো এর মাধ্যমে আমাদের আজকের প্রথম চ্যাপ্টার কিন্তু শেষ। নেক্সট কোন চ্যাপ্টারের উপর এরকম কনসেপ্ট ভিডিও চাও, এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দাও।